দেখো, প্রথম কথা ক্লাইমেট। ক্লাইমেট বলতে আমরা কি বুঝি? ক্লাইমেটের মধ্যে দুখানা ভাগ আছে। ক্লাইমেট বলতে আমরা বুঝি সাধারণত জলবায়ু, ঠিক আছে? এখানে কি আছে? ক্লাইমেটের মধ্যে একটা হচ্ছে ওয়েদার। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, যাকে বাংলায় আবহাওয়া বলা হয়। ওয়েদার কাকে বলে? ওয়েদার ইজ আ কম্বিনেশন অফ দ্য কারেন্ট মেটেরোলজিক্যাল কম্পোনেন্টস, temperature, wind direction and speed, amount and the type of precipitation, sunshine hours, etc. The weather is defining a short time period up to several days. মানে কি বলছে? একটা সামান্য কিছুক্ষণ টাইমের ইন্টারভালে যে ওয়েদার, যে আমাদের পারিপার্শ্বিক সিচুয়েশনটাকে বলা হয়, তাকে আমরা ওয়েদার বলি। যেমন ধরো, তুমি বর্ষাকালে সকালবেলা থেকে উঠলে, তখন বললে আজকে আজকে ওয়েদারটা খারাপ, আজকে বৃষ্টি হতে পারে, এটাকে ওয়েদার বলে। আর ওয়েদার নিয়ে পড়াশোনা করাকে কি বলা হয়? মেটেরিওলজি বা আবহাওয়া বিজ্ঞান, ঠিক আছে? এবার আরও একটা টার্ম আছে, এটা হচ্ছে ক্লাইমেট। ক্লাইমেট কাকে বলে? ক্লাইমেটের বাংলা নাম হচ্ছে জলবায়ু। দ্য ক্লাইমেট ইজ ডিসক্রাইবিং দ্য লং টার্ম, মিনিমাম 30 ইয়ার্স। ওয়েদারে কি বলেছিল? শর্ট টার্ম পিরিয়ড আপ টু সেভারাল ডেজ। আর ক্লাইমেটে কি বলছে? দ্য লং টার্ম, মিনিমাম 30 বছর, অ্যান্ড অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন ফর আ স্পেসিফিক রিজন। কোনো একটা নির্দিষ্ট এরিয়া মিনিমাম 30 বছর বা তার বেশি ধরে যে পরিবেশ পরিস্থিতিটা রয়েছে, মানে আবহাওয়াটা যেমন রয়েছে, তাকে আমরা বলি ক্লাইমেট বা সেই অঞ্চলের জলবায়ু। এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে ম্যারিটাইম ক্লাইমেট, কোল্ড ড্রাই ডেজার্ট ক্লাইমেট, ট্রপিক্যাল ক্লাইমেট। এই ট্রপিক্যাল ক্লাইমেট কিছুক্ষণের জন্য বা আজকে কালকে শর্ট ডিউরেশনের জন্য টাইম চেঞ্জ হয় না। এটা একটা লং টাইম, মানে দীর্ঘকাল যাবৎ রয়েছে, মিনিমাম 30 বছর। সেই জন্য এই এরিয়াটাকে বলা হচ্ছে এই এরিয়াতে ট্রপিক্যাল ক্লাইমেট দেখা যায় বলে এটা হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট। তারপর ডেজার্ট এরিয়াতে তোমার ড্রাই, মানে বৃষ্টিপাত ঘটে না, তাই তাই ডেজার্ট ক্লাইমেট, এরকমভাবে আলাদা আলাদা টার্মিনোলজি ইউজ করা হয়। এবার ক্লাইমেট নিয়ে পড়াশোনা করা, মানে জলবায়ু নিয়ে পড়াশোনা করাকে কি বলে? ক্লাইমেটোলজি। এই দুটো স্টাডি একটু দেখে নেবে। মেটেরোলজি হচ্ছে ওয়েদার, যেটা আবহাওয়া নিয়ে পড়াশোনা, আর ক্লাইমেটোলজি হচ্ছে যেটা তোমার জলবায়ু নিয়ে পড়াশোনা। এবার কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের জলবায়ুকে এফেক্ট করতে পারে। আজকে আমরা সাধারণত করবো ক্লাইমেট অফ ইন্ডিয়া, মানে আমাদের ভারতবর্ষের জলবায়ু নিয়ে আমরা আলোচনা করব। এবার কি কি ফ্যাক্টর আছে যেগুলো আমাদের জলবায়ুকে এফেক্ট করতে পারে, দেখে নিচ্ছি পরে। দেখো, যেই যেই ফ্যাক্টরগুলো আমাদের ক্লাইমেটকে চেঞ্জ করতে পারে, তার মধ্যে প্রথম হচ্ছে ল্যাটিটিউড বা অক্ষাংশ, একটা হচ্ছে অল্টিটিউড, একটা হচ্ছে কন্টিনেন্টালিটি, একটা হচ্ছে ওশান কারেন্ট, মানে সমুদ্রের ঢেউ, লোকাল ওয়াইন্ডস বা পারিপার্শ্বিক অঞ্চলে যে বায়ু 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 চলে চলেছে তাকে বলা হয় লোকাল ওয়াইন্ডস, রিলিফ অ্যান্ড টোপোগ্রাফি। স্ক্রিন শো হচ্ছে না। স্ক্রিন তো শো হচ্ছে।
দেখো, তারপর হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন, তারপরে স্লোপ, শেল্টার অ্যান্ড অ্যাসপেক্ট। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এল নিনো এফেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে হিউম্যান ইনফ্লুয়েন্স। এই সমস্ত ফ্যাক্টরগুলো আমাদের জলবায়ু বা ক্লাইমেটকে তোমার চেঞ্জ করতে পারে। এবার কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রতি 1000 মিটার উচ্চতাতে, যদি ভূপৃষ্ঠ থেকে তুমি প্রতি 1000 মিটার একটা পাহাড়ের ওপরে ওঠো, প্রতি 1000 মিটারে তোমার 6.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমতে থাকে, ঠিক আছে। আগে এখানে একটা পয়েন্ট ছিল, কোন কোন ফ্যাক্টর চেঞ্জ করতে পারে, এখানে অল্টিটিউড, সেকেন্ড অপশনটা অল্টিটিউড ছিল। প্রতি 1000 মিটার যদি তুমি ওপরে ওঠো পাহাড়ে, তাহলে তোমার 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে। এখানে আরেকটা বলেছে সেকেন্ড পয়েন্ট, ইট টেক্স লেস এনার্জি টু রেজ দ্য টেম্পারেচার অফ আ গিভেন ভলিউম অফ ল্যান্ড বাই 1 ডিগ্রি সেলসিয়াস অ্যাজ কম্পেয়ার টু সেম ভলিউম অফ ওয়াটার বডি। একটা একটা মানে একটা তোমার ল্যান্ডের এরিয়া থেকে জলের জলাশয়ের এরিয়ার তাপমাত্রা বৃদ্ধি করতে গেলে বেশি পরিমাণ এনার্জি দরকার হয়। কেন দরকার হয়? তোমরা একটা জিনিস শুনেছো, ফিজিক্সে পড়েছো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি কাকে বলে? স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে 1 গ্রাম কোনো সাবস্ট্রেটের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে গেলে যে পরিমাণ এনার্জির দরকার হয়। এবার যে জলাশয় বা সমুদ্রের ক্ষেত্রে এটা তোমার হচ্ছে 4.18 জুল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আর যেটা ল্যান্ডের ক্ষেত্রে, ল্যান্ডের মধ্যে আবার ভাগ আছে, সয়েলের হচ্ছে 0.8, আর রকের হচ্ছে মানে পাথরের হচ্ছে 2 জুল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এই পরিমাণ স্পেসিফিক হিটের প্রয়োজন হয়। তাই স্বাভাবিকভাবে জলাশয়ের তাপমাত্রা বৃদ্ধি করতে গেলে, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে গেলে ল্যান্ডের থেকে বা ভূপৃষ্ঠ থেকে বেশি পরিমাণ এনার্জির প্রয়োজন হয়, ঠিক আছে। এবার একটা বলছে, মাউন্টেন রিসিভস মোর রেনফল দেন লো লাইং এরিয়াস বিকজ অ্যাজ এয়ার ইজ ফোর্সড ওভার দ্য হায়ার গ্রাউন্ড ইট কুলস causing moist air to condense and fall out as rainfall। স্বাভাবিকভাবে যখন কোনো মেঘ, যখন সমুদ্রপৃষ্ঠ থেকে জল বা ময়েশ্চার সংগ্রহ করে যখন কোনো হাই প্রেসার এরিয়ার দিকে যাচ্ছে, হাই প্রেসার এরিয়া, লো প্রেসার এরিয়ার দিকে যাচ্ছে, এবার তাহলে কি হচ্ছে, ধরো একটা সামনে একটা উঁচু কোনো পাহাড় বা উঁচু কোনো বিল্ডিং চলে এলো, খুব উঁচু বিল্ডিং বা খুব উঁচু পাহাড় চলে এলো। এবার সেই মেঘটা কি হচ্ছে, মেঘটা ধাক্কা খেয়ে, মেঘটা প্রচুর পরিমাণে জলাশয় নিয়ে আসছে, তখন ধাক্কা খেয়ে ওপরে উঠতে থাকবে, ওপরে উঠতে উঠতে কন্ডেন্স করতে করতে পাহাড়ের ওপরের দিকে এখানে যখন মেঘটা যাচ্ছে এই জায়গাটা বৃষ্টিপাত ঘটাবে। তাই হিল এরিয়ায় সাধারণত, যেহেতু পাহাড়ে ধাক্কা খাচ্ছে, পাহাড়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই এখানে বেশি বৃষ্টিপাত ঘটে। আরেকটা কি বলছে, ড্রাই সয়েলস লাইক স্যান্ডস আর ভেরি সেন্সিটিভ টু টেম্পারেচার চেঞ্জেস whereas wet soils and clay retain much moisture and warm up or cool down more slowly। এখানে কি বলছে, ড্রাই সয়েলস ভেরি সেন্সিটিভ টু টেম্পারেচার রেঞ্জ, মানে যেগুলো শুষ্ক অঞ্চল, যেমন যেটা আমরা মরুভূমিতে দেখতে পাই, সাহারা মরুভূমি বা থর মরুভূমি বলো, যেখানে দিনের বেলা তাপমাত্রা থাকে তোমার 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, ঠিক রাত্রির বেলা ওই টেম্পারেচার তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও চলে আসে। যেগুলো ড্রাই এরিয়া সেগুলো ঠান্ডা হতো যত তাড়াতাড়ি হতে পারে, গরমও তাড়াতাড়ি হতে পারে। আর এখানে অপর ক্ষেত্রে কি বলেছে, ওয়েট সয়েলস লাইক ক্লে মানে কাদা, এগুলো এগুলো রিটেন অনেক পরিমাণে ময়েশ্চার থাকে, তাই ওয়ার্ম আপ বা গরম হওয়া বা ঠান্ডা হওয়াতে ধীরে ধীরে হয়। এবার চলে যাচ্ছে ফ্যাক্টরগুলো, তখন যে ফ্যাক্টরগুলো বললাম ওইগুলির বিস্তৃত সামান্য একটু আলোচনা করব। প্রথম হচ্ছে ল্যাটিটিউড। দেখো, ল্যাটিটিউডের জন্য টেম্পারেচারের কি কি চেঞ্জেস হতে পারে। ল্যাটিটিউড মানে কাকে বলছে, যেটা অক্ষাংশ, যেটা পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম দিকে বা পশ্চিম থেকে পূর্ব দিকে যে কাল্পনিক রেখাটা গেছে তাকে আমরা ল্যাটিটিউড বা অক্ষরেখা বলি। এবার ইকুয়েটার, ধরো ইকুয়েটার যাচ্ছে, ইকুয়েটার যেটা 0 ডিগ্রি ল্যাটিটিউড, তার থেকে ওপরের দিকে যত উঠতে থাকবে তত টেম্পারেচার কমতে থাকবে, আর নিচের দিকে নামতে থাকবে তার থেকেও কমতে থাকবে। সূর্য সবসময় মনে রাখবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, তোমার গরমকালে একটা উত্তর গোলার্ধে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বজায় রাখে, আর শীতকালে দক্ষিণ গোলার্ধে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ভার্টিক্যালি পড়ে। সেই ক্ষেত্রে সেই জন্য
সূর্য রশ্মি যেহেতু ওই অক্ষরেখা বা ল্যাটিটিউডের উপর ডাইরেক্টলি পড়ছে, তার উপর ভিত্তি করে বিভিন্ন ল্যাটিটিউডিয়াল এরিয়াতে বিভিন্ন ধরনের টেম্পারেচার জোন দেখা যায়। এখানে কি বলেছে, নর্থার্ন ইন্ডিয়া লাইজ ইন সাব ট্রপিক্যাল অ্যান্ড টেম্পারেট জোনস অ্যান্ড দ্য পার্ট লাইং সাউথ অফ দ্য ট্রপিক অফ ক্যান্সার লাইজ ইন ট্রপিক্যাল জোন। ভারতে দু ধরনের জোন দেখা যায়, একটা হচ্ছে সাব ট্রপিক্যাল যেটা আমাদের দক্ষিণ ভারতের দিকে দেখা যায়, আর একটা হচ্ছে একদম উপরের দিকে টেম্পারেট জোন কিছুটা দেখা যায়। ট্রপিক্যাল জোন বিং নিয়ারার টু দ্য ইকুয়েটার এক্সপিরিয়েন্স হাই টেম্পারেচার থ্রু আউট দ্য ইয়ার। সবাই যেন ট্রপিক্যাল জোনে সবসময় টেম্পারেচার বেশি থাকে, ওটাই এখানে বলেছে। আর একটা বলেছে এরিয়া অ্যাওয়ে ফ্রম ইকুয়েটার এক্সপিরিয়েন্স এক্সট্রিম ক্লাইমেট উইথ হাই ডেইলি অ্যান্ড অ্যানুয়াল রেঞ্জ। ট্রপিক্যাল এরিয়াতে তাপমাত্রা সাধারণত ফিক্স থাকে, না অতি গরম থাকে না অতি ঠান্ডা থাকে, মানে ওয়েদার ওখানে একটা ফিক্সড টাইম, ফিক্সড মানে ওয়েদার থাকে, খুব বেশি ইন্টারফেয়ার করে না। আর একটা বলছি কি, হিমালয়ান মাউন্টেন্স। ভারতবর্ষের ক্লাইমেটিক ফ্যাক্টরে হিমালয়ান মাউন্টেন্স খুব একটা বড় রোল প্লে করে। হিমালয়ান মাউন্টেন্স কোথায় থাকে, হিমালয়ান মাউন্টেন্স হচ্ছে ভারতের একদম উত্তর দিকে অবস্থান করেছে। একটু অডিও প্লিজ অফ করবে। হিমালয়ান মাউন্টেন হচ্ছে ভারতবর্ষের একদম উত্তর গোলার্ধে অবস্থান, ভারতবর্ষের একদম উত্তর প্রান্তে অবস্থান করেছে। এবার হিমালয়ের প্রভাবে কি হচ্ছে, হিমালয়ের প্রভাবে তোমার দক্ষিণ দিক থেকে আরব সাগর আর বঙ্গোপসাগর থেকে যে সমস্ত মেঘ বা মেঘগুলো বা ক্লাউডগুলো যাচ্ছে, সেগুলো হিমালয়ের অতি উচ্চ শৃঙ্গগুলো বা হিমালয়ের পাদদেশে ছোট ছোট যে পাহাড়গুলো আছে ওইগুলোতে ধাক্কা খেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। কারণ ধরো এটা ধরো হিমালয় পাহাড়, এদিক থেকে আরব সাগর দিয়ে যাচ্ছে, এদিক থেকে বঙ্গোপসাগর থেকে মেঘ যাচ্ছে, এখানে বাধাপ্রাপ্ত হয়ে এদিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যদি হিমালয় পর্বতমালা না থাকতো তাহলে কি হতো, তাহলে যে মেঘগুলো আছে সেইগুলো আমাদের যে উত্তর ভারতে যে বা আমাদের গাঙ্গেয় সমভূমিতে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে সেইগুলো না ঘটিয়ে সেটা সোজা চলে যেত উত্তর প্রান্তে, চাইনা বা রাশিয়ার দিকে চলে যেত। সেক্ষেত্রে তাহলে ভারতবর্ষে কি হতো, ভারতবর্ষ বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখার মধ্যে যে অঞ্চলের মধ্যে দিয়ে গেছে সেই জায়গা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মরুভূমিতে পরিণত হয়। যেমন সাহারা মরুভূমি আছে, মেক্সিকান মরুভূমি আছে, এগুলো আপাতত আরো অনেক ধরনের মরুভূমি আছে। ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন বেশিরভাগ মরুভূমির উপর দিয়ে পাস করেছে, যেই অঞ্চলের উপর দিয়ে গেছে সেগুলো সাধারণত মরুভূমি। যদি আমাদের হিমালয় পর্বতমালা না থাকতো, আমাদের নর্থার্ন প্লেন সহ পুরো ইন্ডিয়ায়, ভারতবর্ষ বলতে পারো, এককালীন মরুভূমিতে পরিণত হতে পারত। এছাড়া একটা কাজ আছে, এটা তো হলো বৃষ্টিপাত ঘটানো, যে এত ভারতবর্ষ এত উর্বর কেন, এই হিমালয় পর্বতেই মেঘগুলো ধাক্কা খেয়ে আমাদের এই নর্থার্ন প্লেনে বৃষ্টিপাত ঘটায়, তার ফলে এত উর্বর হয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে শীতকালে সাইবেরিয়া মানে উত্তর গোলার্ধে একদম পোলার রিজিয়ন থেকে সাইবেরিয়া বা চীনের যে গভীর মরুভূমি আছে ওখানকার অতি ঠান্ডা উইন্টার ওয়েভ থেকে আমাদের ভারতবর্ষকে রক্ষা করেছে। যদি হিমালয় পর্বতমালা না থাকতো, আমাদের শীতকালে এখন টেম্পারেচার কত হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ টেম্পারেচার কত হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ টেম্পারেচার রাত্রির বেলার দিকে 14-15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, আর দিনের বেলা 25 থেকে 30-32 ডিগ্রি সেলসিয়াস মতো। যদি হিমালয় পর্বতমালা না থাকতো, শীতকালে এই টেম্পারেচার আমাদের বাড়ির কাছাকাছি বা আমরা যেখানে আছি সেখানেও তুষারপাত ঘটতো, ঠিক আছে। তাই হিমালয়ান মাউন্টেন ভারতবর্ষের তোমার ক্লাইমেট বা জলবায়ুতে বিশাল একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তারপরে একটা বলছি ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার। ইন্ডিয়া ইজ বর্ডার বাই ইন্ডিয়ান ওশান অন 3 সাইডস। এটাও একটু ভুল আছে, এটা ওল্ড বাই 3 সাইড। ইন্ডিয়ান ওশান দক্ষিণ দিকে আছে, পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, আর পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর। যাই হোক 3 দিকে জলাশয় আছে, ওটা আমরা ধরে নিতে পারি। On 3 sides and by high mountains in the north as compared to landmass, water heats up or cools down slowly. আগেই বললাম স্পেসিফিক হিট ক্যাপাসিটি যে কনসেপ্টটা এলো, জল গরম হতে বা ঠান্ডা হতে বেশি টাইম লাগে as compared to land। তারপর কি বলছে, দিস ডিফারেন্সিয়াল হিটিং ক্রিয়েটস ডিফারেন্ট এয়ার প্রেশার জোনস ইন ডিফারেন্ট সিজন। টেম্পারেচারের সাথে তোমার টেম্পারেচারের সাথে প্রেশারের রিলেশন কি, টেম্পারেচার যদি বাড়ে সেই অঞ্চলে প্রেশার কমতে থাকে,
মানে বিপরীতভাবে ওরা একে অপরের সাথে সম্পর্ক আছে, ঠিক আছে। তারপরে কি বলছে, ডিস্টেন্স ফ্রম দ্য সি, এরিয়াস অ্যাওয়ে ফ্রম দ্য সি ইনফ্লুয়েন্স ফেস এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশন, ফর এক্সাম্পল দিল্লি, কানপুর, অমৃতসর। দেখো এটা ভারতবর্ষের ম্যাপ, এটা হচ্ছে বোম্বে। বোম্বে কি, বোম্বে হচ্ছে কোস্টাল এরিয়াতে অবস্থান করেছে, আর দিল্লি এখানে রয়েছে নর্থার্ন পার্টে। ঠিক সেমন ভাবে কানপুর রয়েছে ইনার পার্টে, মানে উত্তরপ্রদেশের কাছে আছে। উত্তরপ্রদেশ, দিল্লি, এই সব এরিয়াগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে স্বাভাবিকভাবে অনেকটা দূর আছে। কিন্তু এদিকে খেয়াল করলে দেখবে এই বোম্বে এরিয়াটা আমার পুরো একদম আরব সাগরের পাশে অবস্থান করেছে। তাই শীতকালে দেখবে এই দিল্লি রিজিয়ন বা কানপুর রিজিয়নে এক্সট্রিম টাইপ অফ কন্ডিশন দেখা যায়, বা যেই সমস্ত অঞ্চলে, ভারতের যে সমস্ত অঞ্চলগুলো, এদিকে লাদাখ বলতে পারো, এদিকে মধ্যপ্রদেশ বলতে পারো, বা যেই অঞ্চলগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি দূরে অবস্থান করেছে, সেই অঞ্চলগুলিতে এক্সট্রিম টাইপ অফ কন্ডিশন দেখা যায়, শীতকালে বা বলো বা গরমকালে বলো। আর অন্যদিকে মুম্বাইতে কি হচ্ছে, গরমকাল বা শীতকাল যে কোনো সময় একটা সাধারণ লেভেলের টেম্পারেচার থাকে, মানে খুব বেশি হ্যাপাজার্ডলি হয় না, লেভেল প্রায় সেম থাকে। আর এদিকে দিল্লি কি হচ্ছে, শীতকালে এখানে এখানে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও নেমে আসে। প্রায়শই তোমরা নিউজে দেখবে দিল্লি টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে বা জিরোতেও চলে আসে। এদিকে কানপুরেও, উত্তরপ্রদেশে এখানেও এক্সট্রিম কন্ডিশন দেখা যায়, বিহারেও দেখা যায়। আর গরমকালে এই দিল্লিতে আবার টেম্পারেচার আবার খুব হাই হয়ে যায়, 45 ডিগ্রি 50 ডিগ্রির কাছাকাছি চলে যায়। এটাই এখানে বলেছে, যে সমস্ত এরিয়াগুলো সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে অবস্থান করেছে তাদের ওয়েদারে খুব বেশি ফ্ল্যাকচুয়েশন দেখা যায় না, অ্যাজ কম্পেয়ার টু যেসব এরিয়া তোমার ল্যান্ডের চারদিকে, মানে ভেতরের দিকে বা চারদিকে ল্যান্ড বাউন্ডারি দিয়ে ঘেরা থাকে, সেখানে টেম্পারেচার এক্সট্রিম লেভেলে পৌঁছে যেতে পারে। আরেকটা বলেছে অল্টিটিউড, টেম্পারেচার ডিক্রিজেস উইথ হাইট। আগেই বলা হয়েছিল 6.5 ডিগ্রি সেলসিয়াস প্রতি 1000 মিটার যদি আমি উপরের দিকে উঠি, প্রতি 1000 মিটার উপরের দিকে উঠি, তাহলে 6.5 ডিগ্রি সেলসিয়াস আমার টেম্পারেচার কমতে থাকে। তারপর এখানে বলেছে ফিজিওগ্রাফি, ফিজিওগ্রাফিতে কি বলছে, দ্য উইন্ডওয়ার্ড সাইডস অফ ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড আসাম রিসিভ হাই রেনফল while the southern plateau remains dry due to leeward position। এবার একই এরিয়াতেও, পাশাপাশি এরিয়াতেও বৃষ্টিপাত বিভিন্ন রকম হতে পারে, এটাকে বলা হচ্ছে ফিজিওগ্রাফি। এবার চলে যাচ্ছে পরের ম্যাপে, তারা দেখিয়ে দিচ্ছে। এই ছবিটা যদি দেখতে পারো, ভালো করে জুম করা হচ্ছে, এখানে আমার রয়েছে মৌসুমী বা চেরাপুঞ্জি, মৌসুমী আর চেরাপুঞ্জি। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ওয়েটেস্ট এরিয়া, ঠিক আছে। এবার বঙ্গোপসাগর থেকে যখন মেঘ ওপরের দিকে যাচ্ছে, এখানে রয়েছে গারো, খাসি, জয়ন্তিয়া, তিনখানা হিল রয়েছে, গারো, খাসি, জয়ন্তিয়া হিল, মেঘালয়টা, ঠিক আছে। এবার এখান দিয়ে বঙ্গোপসাগর থেকে মেঘগুলো গিয়ে কি হচ্ছে, বঙ্গোপসাগর দিয়ে মেঘগুলো যখন যাচ্ছে, এই খাসি পাহাড়ে বা গারো বা জয়ন্তীয়া পাহাড়ও এখানে ধাক্কা খেয়ে কি হচ্ছে, ধাক্কা খেয়ে মেঘগুলো উপরে আর সামনের দিকে, মানে চায়নার দিকে যেতে পারছে না, তারা এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। অপরদিকে পাহাড়ের ওই সাইডে এই অঞ্চলটাও কিন্তু কাছাকাছি আছে, এখানে কিন্তু খুব পরিমাণ বৃষ্টিপাত ঘটাতে পারছে না। এটাই বলেছে এখানে ফিজিওগ্রাফিক্যালি। এবার আরো দুটো আছে খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে এল নিলো আর একটা হচ্ছে লা নিনা। পরীক্ষার ক্ষেত্রে এটা, এই দুটো জিনিস খুবই, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এল নিলো আর লা নিনা। এটা আমি পরে আরো ভালোভাবে আলোচনা করছি। তারপরে কি কি বলছে, আর কি কি ফ্যাক্টর আছে যারা ইন্ডিয়ান ক্লাইমেটের ডিটারমাইন করতে পারে। একটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ট্রপিক্যাল সাইক্লোন মানে কি, যেটা যেটা আমাদের যে ঝড় বা এগুলো হয়, কালবৈশাখী, এগুলোকে ট্রপিক্যাল সাইক্লোন বলা যেতে পারে। আর ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটা হচ্ছে শীতকালে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর থেকে যে বায়ুটা, যে মেঘটা এসে আমাদের নর্থার্ন প্লেন বা ভারতবর্ষের নর্থ ওয়েস্টার্ন প্লেনে যে মেঘ মন্ডলগুলো বৃষ্টিপাত ঘটায়, তাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। পরের পিপিটিতে চলে যাচ্ছি, হিমালয়াস অ্যান্ড ইন্ডিয়ান ক্লাইমেট। This is the most important factor that influences Indian climate. হিমালয় ভারতের ক্লাইমেটের এতে সব থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আগে আলোচনা করলাম, যেহেতু হিমালয়ের উপর পুরো ওয়েদারটা আমাদের ডিটারমাইন করছে। দ্য হিমালয়াস অ্যাক্ট অ্যাজ এ ক্লাইমেটিক ডিভাইডেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া।
During winter, Himalayas protect India from cold and dry air masses of Central Asia. আর বর্ষাকালে ডিউরিং মনসুন মান্থস দিস মাউন্টেন রেঞ্জ অ্যাক্ট অ্যাজ আ এফেক্টিভ ফিজিক্যাল ব্যারিয়ার ফর রেন বিয়ারিং সাউথ ওয়েস্ট মনসুন ওয়াইন্ড। তাহলে কি হচ্ছে, বর্ষাকালে কোন 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 ধরনের বায়ুমণ্ডল মানে আমাদের বৃষ্টিপাত ঘটাচ্ছে? এটা হচ্ছে সাউথ ইস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটায়। Himalayas divide the Bay of Bengal branch of monsoon winds into two branches. One branch flowing along the plain regions toward northwest India, আর একটা ব্রাঞ্চ কি হচ্ছে সাউথ এশিয়ার দিকে ধাক্কা খেয়ে আবার সাউথ ইস্ট এশিয়ার দিকে ফিরে আছে। এটা হচ্ছে হিমালয় পর্বতমালা উত্তর দিকে আছে। এখান থেকে পাহাড়গুলো, এখান থেকে যখন বায়ুগুলো যাচ্ছে, বায়ুগুলো যখন ধাক্কা খাচ্ছে, একটা ধাক্কা খেয়ে নর্থ ওয়েস্টে চলে যাচ্ছে, আর একটা হচ্ছে ধাক্কা খেয়ে পুনরায় রিটার্ন এসে দক্ষিণ পূর্ব দিকে ফ্লো হচ্ছে, মানে যেদিকে জাভা, সুমাত্রা, মায়ানমার রয়েছে। ঠিক আছে, এখানে কি বলেছে আর একটা, ইফ দ্য হিমালয়স ওয়ার নট প্রেজেন্ট দ্য মনসুন ওয়াইন্ডস উড সিম্পলি মুভ ইনটু চায়না অ্যান্ড মোস্ট অফ দ্য নর্থ ইন্ডিয়া উড হ্যাভ বিন ডিজার্ট, যেটা আগে আলোচনা করলাম। এবার পরের পিপিটিতে চলে যাচ্ছি। হোয়াই ডাজ ইন্ডিয়া হ্যাভ আ মনসুন টাইপ অফ ক্লাইমেট? ভারতবর্ষে কেন মনসুন ক্লাইমেট দেখা যায়? এবার একটা ইন্টারেস্টিং জিনিস, মনসুন নামটা এলো কি, মনসুন নামটা এলো কিভাবে, আর মনসুন শব্দের অর্থটা কি? মনসুন মানে হচ্ছে সিজন। এই নামটা অনেক বইয়ে লেখা আছে এবং অনেক জায়গায় বলা হয়, যেটা একটা আরবিক নাম মৌসিম থেকে ডিরাইভ করেছে, যার নাম হচ্ছে সিজন। আবার অনেকে বলে আর একটা ওয়ার্ড মনসিন, MONSIN, যেটা কেরালার একটা ওয়ার্ড, তারও হচ্ছে ইংলিশ নাম হচ্ছে সিজন। এবার যেহেতু এটা সিজনাল, গরমকালে একরকম থাকে, শীতকালে একরকম থাকে, ডিরেকশন চেঞ্জ করে। এখানে দেখতে পাচ্ছ সামারে একরকম ডিরেকশন যাচ্ছে, উইন্টারে একরকম ডিরেকশন, তাই একে সিজনালও বলা হয়। তাই এই বায়ুমণ্ডলটাকে এই মানে এই ধরনের এটাকে বলা হয়, বায়ুকে বলা হয় মনসুন ওয়াইন্ডস। India experiences monsoon type of climate because the country's climate is influenced by the monsoon winds or the changing weather conditions. These conditions occur as a result of differential heating of land and water bodies and pressure situation. এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলেছে, আমাদের ভারতবর্ষে যে পরিমাণ বৃষ্টিপাতটা ঘটে তার থেকে 80 থেকে 90% হচ্ছে এই মনসুন ওয়াইন্ডসের জন্য। আর মনসুন ওয়াইন্ডস ভারতবর্ষে প্রবেশ কখন করে? জুলাই মাসে, আর শেষ কখন হয়? সেপ্টেম্বর মাসে। যদিও পুরোপুরি ভারতবর্ষ থেকে এই মনসুন বায়ু বেরাতে বেরাতে ডিসেম্বর হয়ে যায়। ঠিক আছে, অকারেন্স ইন ইন্ডিয়া মনসুন ক্লাইমেট, দ্য সামার মনসুন কজ হেভি রেন ডিউ টু ব্লোয়িং অফ মনসুন ওয়াইন্ডস ফ্রম সি টু ল্যান্ড, সমুদ্র থেকে ল্যান্ডের দিকে যায়। However, the winter monsoon does not cause much rain in the country as the monsoon winds blow from the interior of the continents to the sea. শীতকালে কি হচ্ছে? শীতকালে এই মৌসুমী বায়ু যেটা আমাদের রয়েছে উত্তর পশ্চিম দিক যেদিকে কাস্পিয়ান সি আর মেডিটেরিয়ান সি আছে, ভূমধ্য সাগর, কাস্পিয়ান সি, ওই দিক থেকে আসছে, তাই এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে না। এবার চলে যাচ্ছি আমাদের মৌসুমী পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে কেন? এখানে একটা খুব ইন্টারেস্টিং এফেক্ট কাজ করে, যেটা হচ্ছে ফানেলিং এফেক্ট। পরীক্ষা তো দিতে পারে। ফানেলিং এফেক্ট কি আর ওরোগ্রাফিক আপলিফটমেন্ট কাকে বলা হয়, কোথায় দেখা যায়? It refers to the geographical and topographical features where the Khasi Hills from the funnel-shaped depression that channels the moisture-laden monsoonites from the Bay of Bengal into an NOC. এগুলো হচ্ছে খাসি পাহাড়। ঠিক আছে, এটা হচ্ছে খাসি পাহাড়, এটা হচ্ছে মেঘালয়। ঠিক আছে, এদিকে গারো, জয়ন্তিয়া পাহাড় আছে, আর এদিকে তো বাংলাদেশ রয়েছে নিচে, আর এদিকে বে অফ বেঙ্গল থেকে বায়ু ওপরের দিকে যাচ্ছে। এবার বায়ু যখন ওপরের দিকে যাচ্ছে, যখন ল্যান্ডে প্রবেশ করলো, বায়ু এই গতিপথে গিয়ে এখানে এসে ধাক্কা খাচ্ছে একটা সরু প্যাসেজের মধ্যে দিয়ে। এটা দেখাচ্ছে, যেটা দেখাচ্ছে পাশে ছবিতে দেখাচ্ছে, ফিগার 3 এটা দেখাচ্ছে। এই এরিয়ার মধ্যে দিয়ে ঢুকে গিয়ে কি হচ্ছে, অতিরিক্ত বায়ু যখন চারদিক থেকে বায়ু এসে যখন সামনে কোনো উঁচু জায়গা বা খাসি পাহাড়ে যখন গিয়ে ধাক্কা খাচ্ছে, এইখানে
ফানেলের মতো পাহাড় দুটো পাহাড়ের মাঝখান দিয়ে প্রবেশ করছে। এবার সামনে আরো উঁচু উঁচু পাহাড় আছে, এইখানে ধাক্কা খেয়ে সমস্ত বায়ুগুলো এখানে কনডেন্স হচ্ছে। কনডেন্স হয়ে যখন এটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে তখন এখানে মৌসুমী নামে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। This funnel-shaped valley concentrated and intensifies the monsoon winds, enhancing cloud density and precipitation. এখানে প্রচুর পরিমাণে মেঘ ঘনীভূত হতে থাকে আর যেটা প্রেসিপিটেট করতে থাকে, তারপরে বৃষ্টিপাত ঘটায়। দ্য খাসি হিলস অ্যাক্ট অ্যাজ আ ব্যারিয়ার দ্যাট ফোর্সেস দ্য ময়েস্ট সাউথ ওয়েস্ট মনসুন ওয়াইন্ডস আপওয়ার্ড। খাসি হিল, এই যে এটা যেটা খাসি হিল বললাম, এটা আর কি কি করছে, এটা বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প সম্পূর্ণ যে বায়ুটা যাচ্ছে তাকে পুরো আটকে এখানে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটাচ্ছে। সেই জন্য মৌসুমী আর চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, যেটা বছর হচ্ছে 1000 সেন্টিমিটার বা 10,000 মিলিমিটার। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ওয়েটেস্ট এরিয়া, ওয়েটেস্ট প্লেস অন আর্থ। আর এখানে কোন এফেক্ট কাজ করছে, একটা হচ্ছে ফানেলিং এফেক্ট, আর এটা কোন আপলিফমেন্ট, যেহেতু মেঘ উপরের দিকে ওঠে, মেঘ উপরের দিকে হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ওরোগ্রাফিক আপলিফটমেন্ট। এবার দেখো মৌসুম বায়ুর ভারতবর্ষের প্রভাব কি, ইম্পর্টেন্স কি কি। প্রথম হচ্ছে এগ্রিকালচার। মেজরিটি অফ ইন্ডিয়ান এগ্রিকালচার ইজ বেসড অন রেনফল। আমাদের ভারতবর্ষে এখনো মেন জীবিকাই হচ্ছে কৃষিকাজ। এই যদি মৌসুম বায়ু যদি ভারতে না ঢুকতো বা হিমালয়ের ধাক্কা পেয়ে যদি বৃষ্টিপাত না ঘটাতো, তবে আমাদের দেশ যে এখন পরিমাণে যে উর্বর আছে সেটা ডেজার্টে তো পরিণত হতোই, চাষবাস কোনোভাবেই হতো না। আমাদের দেশ আফ্রিকার যে সমস্ত দেশগুলো আছে, মরক্কো বলো, ইজিপ্ট বলো, ওইদিকে যে সমস্ত দেশগুলো আছে, সোমালিয়া আছে, সেই সমস্ত দেশের মতো আর্থিক স্থিতি হয়ে যেত। কারণ যেহেতু চাষবাস, আমাদের ভারতবর্ষের মেন জিডিপি হচ্ছে চাষবাস। এবার যদি চাষবাসই না হয় তাহলে ভারত কতটা পিছিয়ে থাকবো তোমরা ভাবতেই পারছো। তারপর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। Rainfall obtained through monsoon is responsible for replenishing drinking water source of India. তারপরে হচ্ছে এনার্জি জেনারেশন। তারপর হচ্ছে ইকোনমিক স্ট্রেস। এগ্রিকালচারের সাথে ইকোনমিক সম্পর্ক আছে, এখান দিয়ে তোমরা বুঝতে পারলে, আগে উদাহরণ দিলাম। তারপর হচ্ছে রিভার্সাল ওয়াইন্ড, যে মৌসুমি বায়ুটা গেল সেটা তো রিভার্সও হয় না। দ্য ইন্ডিয়ান ক্লাইমেট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য কমপ্লিট রিভার্সাল অফ দ্য ওয়াইন্ড সিস্টেম উইথ দ্য চেঞ্জ অফ আ সিজন। সিজন মানে হচ্ছে মনসুন, ঠিক আছে। ডিউরিং দ্য উইন্টার, শীতকালে ওয়াইন্ড জেনারেলি ব্লো ফ্রম নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হয় ট্রেড ওয়াইন্ডস, বাণিজ্য বায়ু। আর গরমকালে কি হচ্ছে, ইন সামার সিজন, এটা নর্থার্ন হেমিস্ফিয়ারের কথা বলছি, যেটা ভারতবর্ষে আছে, ভারতবর্ষ নর্থার্ন হেমিস্ফিয়ারে আছে, এটা নর্থার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে। উইন্টারে কি হচ্ছে, উইন্টারে নর্থ ইস্ট থেকে সাউথ ইস্টে যাচ্ছে। আর সামার সিজনে কি হচ্ছে, সামার সিজনে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে, সাউথ ইস্ট থেকে নর্থ ইস্ট দিকে যাচ্ছে। দিস ময়েস্ট ওয়াইন্ডস অলসো নোন এস মনসুন ওয়াইন্ড আর ক্যারেক্টারাইজড বাই হাই টেম্পারেচার, মানে বেশি বেশি তাপমাত্রা অ্যান্ড লো প্রেশার কন্ডিশন ওভার দ্য কান্ট্রি। টেম্পারেচারের সাথে প্রেশারের সম্পর্ক বিপরীতভাবে সমানুপাতিক, ঠিক আছে। টেম্পারেচার যদি বাড়ে প্রেশার সবসময় কমতে থাকবে, আর টেম্পারেচার যদি কমতে থাকে সেক্ষেত্রে প্রেশার বাড়তে থাকবে। দেখবে অতিরিক্ত যখন আমাদের গরমকালে অতিরিক্ত টেম্পারেচার বেড়ে যায় তখন আমরা বলি নিম্নচাপ হচ্ছে বা লো প্রেশার হচ্ছে। আর লো প্রেশার হলে কি হচ্ছে, সেই অঞ্চলে একটা এরিয়ায় যখন লো প্রেশার থাকবে, এটা হচ্ছে ধরো একটা এরিয়া, এখানে লো প্রেশার আছে, এখানে লো প্রেশার আছে, আর অপর একটা এরিয়া আছে, অপর একটা এরিয়া হচ্ছে হাই প্রেশার। হাই প্রেশার মানে কি, এখানে টেম্পারেচার হচ্ছে তোমার কম। হাই প্রেশার মানে হচ্ছে কি, এখানে টেম্পারেচার কম। তাহলে কি হচ্ছে, এই হাই প্রেশার থেকে বায়ু কি করবে, বায়ু তোমার লো প্রেশারের এরিয়ার দিকে যাবে, তখনই এখানে কন্ডেনশন হয়ে লো প্রেশার এরিয়ায় বৃষ্টিপাত ঘটাবে। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, টপিক রিলেটেড টু এয়ার প্রেশার অ্যান্ড ওয়াইন। প্রেশার কন্ডিশন কখন কোথায় কি ওটা লিখেছে এখানে। ডিউরিং সামার দ্য ইন্টেরিয়ার পার্টস অফ দ্য নর্থ ইন্ডিয়ান প্লেন, মানে আমাদের উত্তর দিকে যে সমতল ভূমি আছে যেগুলো কভার করেছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড ওয়েস্টার্ন পার্টে, এগুলো সাধারণত প্রচুর পরিমাণে গরম থাকে। সাজ হাই টেম্পারেচার হিট আপ দ্য এয়ার ইন দ্য রিজন। এত হাই টেম্পারেচার হওয়ার ফলে তাহলে সেখানে কি ক্রিয়েট হচ্ছে, সেখানে লো প্রেশারের ক্রিয়েট হচ্ছে। লো প্রেশার ক্রিয়েট হলে কি হচ্ছে, মনসুন রেন ওখানে গিয়ে বৃষ্টিপাত ঘটাবে। অন দ্য আদার হ্যান্ড দ্য টেম্পারেচার ইন দ্য ইন্ডিয়ান ওশান ইজ রিলেটিভলি লো।
as water needs more time to heat than land. This results in the creation of relatively high pressure region over the sea, creating a temperature and pressure difference between the north central Indian plains and the Indian Ocean. তারপরে আর এখানে কিছু আছে, ডিরেকশন অফ সারফেস ওয়াইন্ডস, এটাও একটা ফ্যাক্টর। ইন উইন্টার দ্য ওয়াইন্ডস ব্লো ফ্রম ল্যান্ড টু সি, মেকিং দেম কোল্ড অ্যান্ড ড্রাই। এবার টেম্পারেচার, এটা খুব ইম্পর্টেন্ট। গরমকালে এটা ভ্যারিয়েশন ইন টেম্পারেচার, তাপমাত্রার এদিক ওদিক হলে আমাদের জলবায়ু কিভাবে পরিবর্তন হতে পারে। While in summer the temperature touches 55 degree in western Rajasthan, it drops to as low as -45 degree Celsius in winter around Leh. এবার রাজস্থানে একটা এরিয়া আছে চুরু নামে, যেটা জুন মাসে তাপমাত্রা 50 ডিগ্রির ওপরে চলে যায়। ঠিক সেই সময় তাওয়াং, যেটা অরুণাচল প্রদেশে আছে, সেখানে তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসে চলে যায় একই দিনে। তাহলে এটা কি কেন হচ্ছে? এগুলো বিভিন্ন ফিজিওগ্রাফিক্যাল কন্ডিশনের জন্য হচ্ছে, বিভিন্ন ওখানে আলাদা আলাদা বায়ুর প্রবাহের ফলে ঘটছে। আর মেন হচ্ছে এখানে ল্যাটিটিউডও কাজ করছে অনেকটা। আর একটা কি বলছে, অন আ ডিসেম্বর নাইট দ্য টেম্পারেচার ইন দ্রাস, জম্মু এন্ড কাশ্মীর, এটা খুব ইম্পর্টেন্ট, দ্রাস মে ড্রপ টু -45 ডিগ্রি সেলসিয়াস, while Thiruvananthapuram or Chennai records 20 degree Celsius to 22 degree Celsius on the same night. একই দিন, ডিসেম্বর নাইট বলছে, একই দিনে, যেটা জম্মু কাশ্মীরের দ্রাস, যেটা সমুদ্র থেকে অনেক দূরে অবস্থান করছে, সমুদ্র থেকে দূরে অবস্থান করায় এক্ষেত্রে এক্সট্রিম টাইপ অফ কন্ডিশন দেখা যেতে পারে। আর যেহেতু তিরুবনন্তপুরম, চেন্নাই সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করেছে, এখানে ওয়েদারে খুব বেশি ফ্লাকচুয়েশন দেখা যায় না। অপরদিকে জম্মু কাশ্মীর, লাদাখ এইসব অঞ্চলে এক্সট্রিম ওয়েদার কন্ডিশন দেখা যায়। নিচে একটা খুব ইন্টারেস্টিং স্টেট আছে সিকিম। সিকিম ইজ দ্য ওনলি স্টেট ইন ইন্ডিয়া that experiences both tropical and temperate climatic condition and vegetation accordingly. একমাত্র ভারতবর্ষে সিকিম যে রাজ্যটা রয়েছে, সেখানে উভয় ট্রপিক্যাল এন্ড টেম্পারেট ক্লাইমেটিক জোন দেখা যায়। এখানে বলেছে ভ্যারিয়েশন ইন প্রেসিপিটেশন, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে। চেরাপুঞ্জি অ্যান্ড মৌসুরনাম ইন দ্য খাস হিলস অফ মেঘালয় রিসিভড ওভার 1080 সেন্টিমিটার অফ রেইনফল অ্যানুয়ালি। এটা মনে রাখবে, 1080 সেন্টিমিটার রেইনফল অ্যানুয়ালি, প্রতি বর্ষে। আর এটা হচ্ছে 10,000 মিলিমিটার অফ রেইনফল অ্যানুয়ালি। ইউনিটটাকে সবাই ভালো করে পড়ে রাখবে, অনেকে গোলাবে না। আর একটা হচ্ছে জয়সলমীর ইন রাজস্থান গেট লেস দ্যান 9 সেন্টিমিটার বা লেস দ্যান 90 মিলিমিটার ডিউরিং দ্য সেম পিরিয়ড। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে, এটা হচ্ছে জেট স্ট্রিম। জেট স্ট্রিম কাকে বলে? জেট স্ট্রিম হচ্ছে একটা ন্যারো, খুব শক্তিশালী বায়ুমণ্ডলের ব্যান্ড, বায়ুর ব্যান্ড। আর জেট স্ট্রিম আর ন্যারো স্ট্রং ওয়াইন্ড ব্যান্ডস দ্যাট জেনারেলি ব্লো ফ্রম ওয়েস্ট টু ইস্ট অ্যাক্রস দ্য গ্লোব। এটা সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে এই একটা ওয়েভটা যায়। এটা কি হচ্ছে, খুব একটা সরু ওয়েভ, তবে খুব শক্তিশালী। এটার গতিবেগ 100 থেকে 150 কিলোমিটার কাছাকাছি হতে পারে, খুব শক্তিশালী বায়ু, ঠিক আছে। দে আর ফাউন্ড অ্যাট হাইটস রেঞ্জিং ফ্রম 11 to 13 কিলোমিটার অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ। মানে এটা ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে এটা এই বায়ুমণ্ডলটা দেখা যায়। দ্য মেইন পজিশন অফ দ্য স্ট্রিম ইন দ্য নর্থার্ন হেমিস্ফিয়ার ইজ বিটুইন 20 ডিগ্রি নর্থ টু 50 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড অ্যান্ড পোলার রিজন, যেটা গোলার্ধের কাছাকাছি আছে, এটা 30 ডিগ্রি বিটুইন 30 ডিগ্রি অ্যান্ড 70 ডিগ্রি ল্যাটিটিউড। They are caused by great temperature differences between adjacent air masses. পাশাপাশি ধরো এটা একটা জায়গা আছে, একটা সরু জায়গা আছে, এটা একটা বাউন্ডারি, এখানে একটা বায়ু যাতায়াত করছে, এক ধরনের বায়ু যাতায়াত করছে, এখানে সেম ভাবে একটা বায়ু যাতায়াত করছে। এবার এটা ধরো ঠান্ডা বায়ু, এটা হচ্ছে গরম বায়ু। এই দুটো বায়ুর মাঝখানে দুটো বায়ুর সংস্পর্শে যখন ধাক্কা হবে, তখন এখানে এই জেট স্ট্রিম উৎপন্ন হয়। আর এই জেট স্ট্রিম যেটা যাচ্ছে, যেটা সোজা মানে কার্ভের মতোই যায়, পুরো সোজা পথে যায় না, এরকম যে ছবিতে আছে গোলাপি নীল, এরকম কার্ভের মতো এঁকে বেঁকে যায়, এটাকে বলা হচ্ছে জেট স্ট্রিম। ইনস্টেড অফ মুভিং অ্যালং আ স্ট্রেট লাইন, দ্য জেট স্ট্রিম ফ্লোস ইন আ ওয়েভ লাইক ফ্যাশন। এবার আমাদের দেখতে হবে মেন হচ্ছে চারখানা জেট স্ট্রিম আছে। জেট স্ট্রিম দু ধরনের হয়, একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট।
এই জেট স্ট্রিমের লেন্থ কত হতে পারে? জেট স্ট্রিমের লেন্থ হচ্ছে 1000 কিলোমিটার মতো হতে পারে, আর এটা একটা নির্দিষ্ট পথকেই ফলো করে। জেট স্ট্রিম দু ধরনের হয়, একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে টেম্পোরারি। তার মধ্যে আমাদের মেন দেখতে হবে চারখানা মেন হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পোলার জেট স্ট্রিম, যেটা নর্থ গোলার্ধে আছে, আর একটা হচ্ছে পোলার ফ্রন্ট, যেটা সাউথ গোলার্ধে আছে, আর এদিকে রয়েছে সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম উত্তর গোলার্ধে যেটা, আর সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম দক্ষিণ গোলার্ধে। এই চারটে জেট স্ট্রিম হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এবার এই জেট স্ট্রিমের মধ্যে দুখানা জেট স্ট্রিম আমাদের ভারতবর্ষে আবহাওয়া নির্ধারণ করে। একটা হচ্ছে ট্রপিক্যাল ইস্টার্লি জেট বা ট্রপিক্যাল জেট স্ট্রিম, বা যেটা তিব্বত প্লেটুর কাছে দেখা যায়, এটা হচ্ছে ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম। আর একটা হচ্ছে সোমালি জেট, যেটা তোমার হর্ন অফ আফ্রিকা বা আরবের একদম দক্ষিণ দিকে যেখানে সোমালি ল্যান্ড আছে, সোমালির পাশাপাশি বা হর্ন অফ আফ্রিকা যেখানে আছে সেখানেই সোমালি জেট। এই দুই ধরনের জেট ওয়াইন্ডসের প্রভাবে ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটে। চলে যাচ্ছে আগের পিপিটিতে। দেখো প্রথম ছবিটা দেখো, প্রথম ছবিটা হচ্ছে টেম্পোরারি জেট স্ট্রিম। সোমালি জেটের পরে কি হচ্ছে, এটা সোমালি জেটের পরে ভারতবর্ষে আবহাওয়া চেঞ্জেস কি হচ্ছে। ভারতবর্ষে গরমকালে যখন এখানে তাপমাত্রা তাপমাত্রা বাড়তে থাকবে, তখন সালে কি হচ্ছে, এখানে লো প্রেশার ক্রিয়েট হচ্ছে। যেহেতু টেম্পারেচার বাড়লে প্রেশার কমতে থাকে, এখানে টেম্পারেচার বাড়ছে তাই লো প্রেশার সৃষ্টি হচ্ছে। তাহলে কি করবে, সমুদ্রে যেটা আমাদের এদিকে ভারত মহাসাগর আছে, এখানে মাদাগাস্কারের কাছ থেকে যে হাই প্রেশার এরিয়ার যে বায়ুমণ্ডল আছে, সেটা সামনে গিয়ে এখানে এই এরিয়াটাকে বলে হর্ন অফ আফ্রিকা। এখানে গিয়ে ধাক্কা খেয়ে এটা আমাদের ভারতবর্ষের যে লো প্রেশার এরিয়া আছে তার দিকে আকর্ষিত হয়ে এদিকে আসতে থাকে। এই দুটো যখন দুটো আলাদা আলাদা প্রেশার যখন বায়ু যখন কাছাকাছি চলে আসবে, এখানে এসে কন্ডেনসেশন ঘটিয়ে এখানে বৃষ্টিপাত ঘটায়। এই সোমালি জেটের প্রভাবে ভারতবর্ষে জন্মভাবে বৃষ্টিপাত ঘটে। আর একটা হচ্ছে তিব্বতিন প্ল্যাটিউ বা টেম্পোরারি জেট স্ট্রিম। এটা দেখো ট্রপিক্যাল ইস্টার্লি জেট। এক্ষেত্রে কি হচ্ছে, গরমকালে যখন সামারের সময় এই তিব্বত প্ল্যাটিউ, ভারতবর্ষের হিমালয়ের উল্টো দিকে উপরের দিকে উত্তর গোলার্ধে, এই অঞ্চলটা প্ল্যাটিউ বা মালভূমি। এখানে কি হচ্ছে, এখানে যখন টেম্পারেচার অতিরিক্ত পরিমাণে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, এখানে যেহেতু বৃষ্টিপাত ঘটে না, এখানে বৃষ্টিপাত ঘটছে না, কারণ বেশিরভাগ মেঘ কি হচ্ছে, হিমালয় পর্বতমালায় ধাক্কা খেয়ে এদিকে আমাদের নর্থার্ন প্লেনে বা ইন্ডিয়াতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাই তিব্বতে জলবায়ু যেতে পারছে না, তাই এখানে ধীরে ধীরে আরো বেশি পরিমাণে গরম বাড়তে থাকবে। এবার এখানে গরম বাড়তে থাকলে বা তাপমাত্রা বাড়তে থাকলে কি হবে, তাপমাত্রা বাড়তে থাকলে এখানে লো প্রেশারের সৃষ্টি হবে। এই লো প্রেশারের ফলে কি হচ্ছে, হিটেড এয়ার মুভড আপ টু আপার টপোস্ফিয়ার। যখন গরম হতে থাকে তখন বায়ু উপরের দিকে উঠতে থাকে, হালকা হতে থাকে, উপরের দিকে উঠতে থাকে। এবার উপরের দিকে উঠতে থাকে যখন এখানে লো প্রেশার সৃষ্টি হবে, তখন এই মাদাগাস্কারের কাছে, এটা মাদাগাস্কার আফ্রিকার, ঠিক আছে, এই মাদাগাস্কারের কাছাকাছি এখানে মাসকারিন বলে একটা এরিয়া আছে, এখানে একটা হাই প্রেশারের বায়ু আর কি পাস হয়। এবার এই বায়ুটা কি করবে, মাসকারিন হাই যে বায়ুটা আছে, এটা এটা এই যে এখানে যেটা উপরে উঠছে, এই লো প্রেশারের বায়ুটা প্রথম দিকে এই হাই প্রেশারের দিকে আসার চেষ্টা করবে। এবার এখানে আসার ফলে কি হচ্ছে, এই হাই প্রেশারের এরিয়াটা বায়ুটাও তো এখানে এখানে এই জায়গাটা যেহেতু লো প্রেশারের বায়ুমণ্ডল চলে আসছে মাসকারিনের কাছে, মাদাগাস্কারের কাছে, এই হাই প্রেশারের বায়ুটা এদিকে শর্টকাটে পথ অবলম্বন করে আরব সাগরের মধ্যে থেকে উত্তর গোলার্ধে যাওয়ার চেষ্টা করবে। এইটা এসে আমাদের হিমালয় পর্বতমালায় ধাক্কা ঘটিয়ে মনসুন বায়ু বা আমাদের মনসুন সিজন স্টার্ট করে। এই দুটো জেট স্ট্রিম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সোমালি জেট আর একটা হচ্ছে ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম। এই দুটো জেট স্ট্রিমের কারণেই ভারতবর্ষে বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে। এখানে আরো কিছু ইম্পর্টেন্ট আছে,
আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট জেট স্ট্রিম হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট, যেটা শীতকালে কোন দিক থেকে প্রবাহিত হয় দেখে নেবে, ভূমধ্যসাগর থেকে এদিকে হিমালয় পর্বতমালার দিকে যাচ্ছে। আর একটা হচ্ছে সামারে আছে, আর্লি সামারে, এগুলো পড়লে একটু এগুলো 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 অত পরীক্ষায় আসবে না, জাস্ট ডিটেলসে লেখা আছে। আর একটা হচ্ছে লেট সামারে, জুন মাসে কোন দিক দিয়ে কোন দিকে যায়, কখন বৃষ্টিপাত ঘটায়, পাশে ছবি দেখলে তোমরা বুঝতে পারবে, এগুলো একটু পড়ে নেবে, বোঝানোর এখানে কিছু নেই। আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। যদি বলে শীতকালে আমাদের ভারতবর্ষের নর্থার্ন প্লেনে কোন বায়ুমণ্ডলের জন্য বা কোন বায়ুর জন্য বৃষ্টিপাত ঘটে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা। এটা কি কেন হচ্ছে? লো প্রেশার সিস্টেম দ্যাটস অরিজিনেটস ওভার দ্য মেডিটেরিয়ান রিজন ইন উইন্টার। মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগরের কাছে যখন টেম্পারেচার বাড়তে থাকে, তখন সেখানে কি হচ্ছে, লো প্রেশার সিস্টেম চালু হচ্ছে। তাই সেখানের এই বায়ুমণ্ডল যখন এদিকে আসার চেষ্টা করবে, প্রথম ছবিটা দেখো, তখন হিমালয় পর্বতমালা এখানে এসে এখান থেকে যে ভূমধ্য সাগর থেকে যে বায়ুমণ্ডল এদিকে ভারতের দিকে এদিকে আফগানিস্তান পাকিস্তান ক্রস করে ভারতের দিকে আসে, হিমালয় পর্বতমালায় ধাক্কা খেয়ে বা নর্থার্ন প্লেনে যেখানে আছে কারাকোরাম রেঞ্জ বা যেগুলো আছে সেইগুলো ধাক্কা খেয়ে আমাদের পাঞ্জাব রাজস্থান এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে সামান্য বৃষ্টিপাত ঘটায়। এখানে কি বলছে, দ্য রিট্রিটিং অফ মনসুন বায়ু, মনসুন সিজন। মনসুন সিজন তো আমাদের ভারতবর্ষে আসে সাধারণত জুলাই মাসে। এবার মৌসুম বায়ুটা যায় কখন? এটা হচ্ছে সাধারণত যায় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের দিকে, আর পুরোপুরি যেতে সময় লাগে ডিসেম্বরও লেগে যেতে পারে, প্রতি বছর এটা ভ্যারি হতে পারে। এবার দেখো, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমাদের ভারতবর্ষের ইন্ডিয়াস ক্লাইমেটিক ক্যালেন্ডার, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস এটা হচ্ছে উইন্টার সিজন শীতকাল, তারপরে হচ্ছে মার্চ এপ্রিল মে এটা হচ্ছে প্রি মনসুন সিজন গরমকাল, যেটা প্রি মনসুন সিজন। তারপরে হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এটা হচ্ছে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে প্রবেশ করে, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে এখান থেকে প্রবেশ করছে। তারপরে কি হচ্ছে, তারপর হচ্ছে নর্থ ইস্ট মনসুন, যেটা পোস্ট মনসুন সিজন, যেটা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দেখা যায়। তারপরে ডিসেম্বরের পরে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, যেটা পশ্চিমী ঝঞ্ঝা ভূমধ্য সাগর থেকে বা কাস্পিয়ান সি বা মেডিটেরিয়ান সি থেকে যেই বায়ুটা যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন এখানে যে বৃষ্টিপাতটা ঘটায় সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। আর একটা হচ্ছে এদিকে মনসুন বায়ুর জন্য বর্ষাকালে এই 4 মাসে বৃষ্টিপাত ঘটে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর। দেখো, জুন মাসে প্রথমে কি হচ্ছে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য সাব ট্রপিক্যাল 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 ওয়েস্টার্লি জেট স্ট্রিম। তারপরে কি হচ্ছে, জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দ্য ট্রপিক্যাল ইকুইটোরিয়াল ইস্টার্লি জেট স্ট্রিম আসছে, এর ফলে বৃষ্টিপাতটা ঘটছে বা মনসুন বা এই এই জেট স্ট্রিমের জন্য ভারতবর্ষে বর্ষাকাল দেখা যায়। তারপরে কি হচ্ছে, সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকে কি হচ্ছে, অ্যাপিয়ারেন্স অফ দ্য সাব ট্রপিক্যাল ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম। তারপরে পোস্ট মনসুন সিজন হয়ে গেল, এখানে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এইভাবে আমাদের সাইকেল ভারতবর্ষে সাইকেলটা চলতে থাকে অ্যানুয়ালি। তারপরে একটা মেইন জিনিস হচ্ছে এল নিনো এফেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা কোথায় দেখা যায়? এল নিনো সাধারণত দেখা যায় এই হচ্ছে, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে। এল নিনো ইজ এ ক্লাইমেটিক phenomenon characterized by an abnormal warming of surface water in the central and eastern equatorial Pacific Ocean। আমাদের যেটা গ্লোবাল ওয়ার্মিং আছে এর ফলেও এই এল নিনো আরো বেশি দেখা যাচ্ছে। এই এল নিনো কোথায় দেখা যায়? এই এল নিনোটা দেখা যায় হচ্ছে প্যাসিফিক ওশানে, ঠিক আছে। এল নিনো ক্রিয়েটস হাই প্রেশার নিয়ার নর্দার্ন অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট ওয়ালকার সেল বিটুইন ওয়েস্টার্ন প্যাসিফিক পুল অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশান ইজ অল্টার। ছবিটা ভালো করে দেখো, এটা হচ্ছে পুরোটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে নর্মাল সাধারণ দিন, ঠিক আছে। এই জায়গায় যখন লো প্রেশারের সৃষ্টি হবে, লো প্রেশার, লো প্রেশার মানে কি হচ্ছে, এখানে টেম্পারেচার যখন সমুদ্র পৃষ্ঠের জলের তাপমাত্রা যখন বাড়তে থাকছে, তখন জলের তাপমাত্রা বাড়তে থাকছে তখন কি হবে, মানে নর্থার্ন অস্ট্রেলিয়া রিজনে এই জায়গাটাতে
বা জাভা সুমাত্রার এই রিজিয়নটাতে, তখন কি হচ্ছে এখানকার বায়ুমণ্ডল ওপর দিকে ওঠার চেষ্টা করবে। ওপরের দিকে ওঠার চেষ্টা করে এবার বায়ুমণ্ডল তো ওপরের দিকে চলে আসছে, এবার বিভিন্ন সাইডে বিভিন্ন ইন্টারফারেন্স ওয়াইন্ড বায়ু যেগুলো আছে ওপর দিক দিয়ে যাচ্ছে, তাদের প্রভাবে এটা আমেরিকার দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এটা আমেরিকার দিকে প্রবাহিত হচ্ছে। এখানে যে জেট স্ট্রিমগুলো আছে, আগে পড়েছিলাম না তখন যে জেট স্ট্রিমগুলো ছিল, 4খানা জেট স্ট্রিম ছিল, ওই জেট স্ট্রিমগুলোর প্রভাবে এটা আমেরিকার দিকে প্রবাহিত হচ্ছে। এবার এখানে কি হচ্ছে, আমেরিকার এই অঞ্চলে তাপমাত্রা তখন ঠান্ডা, এই পেরুর এইসব জঙ্গলে এইসব এরিয়াতে এই এরিয়াতে তাপমাত্রা যখন, এখানেও তাপমাত্রা বাড়ছে, এই জায়গায় তাপমাত্রা কম, এই জায়গায় তাপমাত্রা বেশি, তাই কি হচ্ছে লো প্রেসারের সৃষ্টি হচ্ছে। এবার লো প্রেসারের এরিয়ায় বায়ুমণ্ডল কি করছে, হাই প্রেসারের এরিয়ার দিকে যাবে। হাই প্রেসার এরিয়া মানে কি, এই জায়গাটা তোমার কি রয়েছে, এইদিকে রয়েছে আন্দিজ আন্দিজ পর্বতমালা, এখানে রয়েছে পেরু। এবার এখানে যে হাই প্রেসারটা ক্রিয়েট হচ্ছে, এখানে যেহেতু টেম্পারেচারটা কম, তাই হাই প্রেসারের সৃষ্টি হচ্ছে। এবার এই বায়ুমণ্ডল এখানে আমেরিকাতে ধাক্কা খেয়ে আবার পুনরায় এদিকে চলে আসবে, এইদিকে চলে এসে এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটা সাধারণ নর্মাল ভাবে ঘটে। ঠিক আছে, আর এদিকে যে মাস্কারিন যেটা করেছিলাম তখন, মাদাগাস্কারের কাছাকাছি থাকে, ওখানেও হাই প্রেসার সৃষ্টি হচ্ছে। ওখান থেকে বায়ু, হাই প্রেসার থেকে বায়ু কি করবে, সবসময় লো প্রেসারের দিকে যাওয়ার চেষ্টা করবে। এই বায়ুমণ্ডলও লো প্রেসারে, যেটা জাভা সুমাত্রা ওই জায়গায় আছে, সেখানে যেতে থাকবে। এবার এর প্রভাবে কি হচ্ছে, এটা উপরে উঠে একটা তো দিক হচ্ছে, একটা তো দিক হচ্ছে এইভাবে গিয়ে মাঝকালীন বায়ুটা একটা হচ্ছে আমেরিকার দিকে চলে গেল, আর একটা হচ্ছে কিছু বায়ু এইদিকে চায়নার থেকে এদিকে এসে সাউথে এসে আবার দক্ষিণের দিকে চলে আসছে। এটা হচ্ছে নর্মাল ইয়ার। এবার এল নিনো ইয়ারে কি হচ্ছে, এল নিনো ইয়ারে কি যেটা হচ্ছে, এখানে তো হাই প্রেসার আছে, এখান থেকে বায়ু কি হচ্ছে, এল নিনোর এফেক্টের ফলে কি হচ্ছে, পেরু যে অঞ্চলটা আছে, এই পেরু অঞ্চলে এখানে টেম্পারেচার তোমার বাড়তে থাকে, যেহেতু প্রশান্ত মহাসাগরের পাশাপাশি অঞ্চলে রয়েছে, যেটা এল নিনো ইয়ার, ওটা তো আগেরটা ছিল নর্মাল যেটা হয়। এবার এখানে তাপমাত্রা বাড়ার ফলে এই এরিয়াতে লো প্রেশারের সৃষ্টি হচ্ছে। এবার বায়ু সাধারণভাবে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে, ওপরের দিক থেকে উঠতে উঠতে এটা যখন হাই প্রেশারের এরিয়ার দিকে চলে আসছে, বা তোমার জাভা সুমাত্রা বা নর্থার্ন পার্ট অফ অস্ট্রেলিয়ার দিকে চলে আসছে, এখানে কি হচ্ছে হাই প্রেশারের সৃষ্টি হচ্ছে। এবার দুটো পাশাপাশি যখন হাই প্রেশার থাকে, হাই প্রেশার থাকে, তখন এখানের বায়ু এখানে যেতে পারবে না, এখানের বায়ু এখানে যেতে পারবে না, কারণ বায়ু সবসময় কি হয়, হাই প্রেশার থেকে লো প্রেশার দিকে বায়ু সবসময় যায়। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে এখানে বৃষ্টিপাত ঘটাবে না। আর একটা হচ্ছে লা নিনা, এটা হচ্ছে একদম এল নিনোর উল্টো। আর একটা হচ্ছে ইন্ডিয়ান ওশান ডাইপোল। The Indian Ocean dipole is defined as the difference in the sea surface temperatures between two poles. Western pole in the Arabian Sea, আরব সাগরে এক ধরনের টেম্পারেচার, আর ইস্টার্ন পোল নিয়ার ইন্দোনেশিয়া ইন দ্য ইস্টার্ন ইন্ডিয়া ওশান। এই দু ধরনের যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে, এই দু ধরনের এরিয়াতে যে ডিফারেন্স দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ওশান ডাইপোল। এর প্রভাবেও ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটে। দেখো এই ম্যাপটা দেখো, আরব সাগর দিয়ে যে বায়ু যাচ্ছে তার প্রভাবে ভারতবর্ষে 65% বৃষ্টিপাত ঘটে, আর বে অফ বেঙ্গল থেকে 35% বৃষ্টিপাত ঘটে। এখানে বে অফ বেঙ্গল থেকে বায়ু মায়ানমার এইদিকে ধাক্কা খেয়ে কিছুটাই আমাদের গ্যাংগেটিক প্লেনের দিকে চলে যাচ্ছে, কিছুটা আমাদের গ্যাংগেটিক প্লেনে চলে যাচ্ছে, আর কিছুটা চলে যাচ্ছে খাসি পাহাড়, খাসি পাহাড়ের এখানে গিয়ে মৌসুমী কাছে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর একটা কি হচ্ছে, এই খাসি পাহাড়ের মাঝ থেকে, খাসি জয়ন্তিয়া দুটো পাহাড়ের মাঝ থেকে লুপ হয়ে ব্রহ্মপুত্রের কাছে, যেটা আসামের দিকে আছে, ওই দিকে গিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর আরবের ক্ষেত্রে কি হচ্ছে, আর আরবিয়ান সি ব্রাঞ্চের কি হচ্ছে, এটা একটা যাচ্ছে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার মাঝখান দিয়ে চলে যাচ্ছে, আর একটা যাচ্ছে সাউথের এখানে কেরালা গোয়ার কাছাকাছি বৃষ্টিপাত ঘটাচ্ছে, আর একটা হচ্ছে গুজরাটের মধ্যে দিয়ে চলে গিয়ে নর্থ ওয়েস্টার্ন এরিয়া হয়ে পাঞ্জাবের এরিয়ার কাছাকাছি অঞ্চলে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবার বিভিন্ন আমাদের ভারতবর্ষের এরিয়া হচ্ছে 32,87,000 স্কোয়ার কিলোমিটার। এতটা বড় যে এরিয়া আছে, সব জায়গায় তো সেম ধরনের আবহাওয়া দেখা যাবে না।
একই ভারতবর্ষ এত বিচিত্রময় দেশ, বিভিন্ন জায়গায় ফিজিওগ্রাফিক্যাল কন্ডিশন বিভিন্ন আলাদা। তাই এখানে বিজ্ঞানী কোপেন এটা শুধু ভারতের জন্য না, পৃথিবীর বিভিন্ন এরিয়ার ক্লাইমেটকে আলাদা আলাদা করার জন্য বিভিন্ন বিভিন্ন ভাগে ভাগ করেছে। এটাকে বলা হচ্ছে কোপেন্স ক্লাসিফিকেশন। তিনি বিভিন্ন ধরনের নাম দিয়ে নমেনক্লেচার করেছে, যেমন আমাদের সাইন্টিফিক একটা নাম হয়, এখানে তিনিও বিভিন্ন বিভিন্ন নাম দিয়েছে। একটা হচ্ছে AMW, একটা হচ্ছে AS AW, BSHW। এগুলো যদি পড়তে পারো তো ভালো, নাহলে এগুলো মনে রাখবে কোথায় কোথায় কোন ধরনের ক্লাইমেট দেখা যায় কোন কোন এরিয়া। যেমন মনসুন উইথ শর্ট ড্রাই সিজন, ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়ান সাউথ টু গোয়া। মনসুন উইথ ড্রাই সামার, করমন্ডল কোস্ট অফ তামিলনাড়ু। ট্রপিক্যাল সাভানা ওয়েদার কোথায় ক্লাইমেট কোথায় দেখা যায়, পেনিনসুলার প্ল্যাটিউ, সাউথ অফ ট্রপিক অফ ক্যান্সার। হট ডেজার্ট কোথায় দেখা যায়, ওয়েস্টার্ন রাজস্থান। মনসুন উইথ ড্রাই উইন্টার কোথায় দেখা যায়, গাঙ্গেটিক প্লেন, ইস্টার্ন রাজস্থান, নর্থার্ন মধ্যপ্রদেশ, এইগুলো। তারপরে কোল্ড হিউমিড উইন্টার কোথায় দেখা যায়, উইথ শর্ট সামার, অরুণাচল প্রদেশ। তুন্দ্রা টাইপ অফ ক্লাইমেট কোথায় দেখা যায়, পার্টস অফ উত্তরাখণ্ড। পোলার টাইপ কোথায় দেখা যায়, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। এগুলো একটু ভালো করে পড়ে থাকবে। কোপেন্স ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় দেয়। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। যদিও আজকের কনসেপ্টটা, আজকে এগুলো বেশি অতটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিছু জিনিস বাদ দিয়ে মৌসিনরাম এগুলো বাদে, এগুলো এত কনসেপ্ট বুঝতে হবে না। যদি একবার রিডিং করে রাখতে পারো। কারোর কোথাও অসুবিধা হচ্ছে তো মাইক চালু করে বলতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি।